হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। বহুবার পড়ছেন অথচ মনে থাকছে না, তাহলে এখন উপায় কি? অন্য কোনো উপায় কি আপনার কাছে আছে? যদি না থাকে তাহলে আমার অভিজ্ঞতালব্ধ কয়েকটি ট্রিক্স ফলো করুন। নির্দিষ্ট পাঠটি পারলে প্রথমে রিডিং পড়ুন। দ্বিতীয়ত, বিভিন্ন প্রশ্নবাচক শব্দ যেমন কে, কি, কেন, কিভাবে, কখন প্রভৃতি দিয়ে প্রশ্ন করে পড়ুন। আমি এখানে একটা স্যাম্পল দিয়েছি। শিক্ষা কিভাবে আমরা প্রশ্ন করে করে পড়ব। কার্য উপলক্ষে বিশ্বনাথ মধ্যপ্রদেশের অন্তর্গত রায়পুরে গিয়া কয়েক বৎসর বাস করেন। তাহলে আমি এখানে কিভাবে প্রশ্ন করব? কি উপলক্ষে? কার্য উপলক্ষে। কে? না বিশ্বনাথ। কোথায় গিয়ে বাস করেন? না রায়পুরে গিয়ে। তা রায়পুরটা কোথায়? না মধ্যপ্রদেশে। তাহলে আমরা কি জানলাম? যে কার্য উপলক্ষে বিশ্বনাথ মধ্যপ্রদেশের অন্তর্গত রায়পুরে গিয়া কয়েক বৎসর বাস করেন। নরেন্দ্রনাথও 2 বৎসর তথায় ছিলেন। তাহলে নরেন্দ্রনাথ সেখানে কত বৎসর ছিলেন? 2 বৎসর। তখন তার বয়স 14-15 বৎসর। তাহলে তখন তার বয়স কত ছিল? 14-15 বৎসর। স্কুলের নির্দিষ্ট পড়ার চাপ না থাকায় তিনি ইংরেজি ও বাংলা সাহিত্যের বহু গ্রন্থ পাঠ করিয়া উভয় ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। তাহলে তিনি কোন কোন ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন? ইংরেজি ও বাংলা ভাষায় বা ইংরেজি ও বাংলা সাহিত্যে তিনি ব্যুৎপত্তি অর্থাৎ বিশেষ জ্ঞান লাভ করেন। এইভাবে প্রশ্ন করে পড়তে হবে। আরও একটি স্যাম্পল দিয়েছি যে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী অন্ধকারময় যুগ। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে এখানে হাইলাইট করা হচ্ছে অন্ধকারময় যুগটাকে। কোন কোন শতাব্দী? না ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দী। কোন বিষয়ের কথা বলা হয়েছে? না এখানে অন্ধকারময় যুগের কথা বলা হয়েছে। তা কেন অন্ধকারময় যুগ? এখানে নিচে দেওয়া হয়েছে যে সাহিত্য রচনার কোনো অনুকূল পরিবেশ, সামাজিক স্থিতি সে সময় ছিল না। তাহলে অন্ধকার যুগময় বা অন্ধকারময় যুগ কেন বলা হয় তার এখানে বিশ্লেষণ আছে। আমি যদি প্রশ্ন করি এইভাবে তাহলে তার উত্তর পাবো। তুর্কি বিজয়ের ফলশ্রুতিরূপে বাংলাদেশে যে প্রবল সামাজিক ও রাষ্ট্রনৈতিক বিশৃঙ্খলা দেখা যায় তা সেই সময় পর্বে কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি। তাহলে এর জন্যই যে কী জন্য অন্ধকারময় যুগ হলো, তাহলে আমি প্রশ্ন করছি, তারপরে উত্তর পাচ্ছি। এইভাবে প্রশ্ন করে করে পড়তে হবে। প্রশ্ন করে পড়লে কি হবে? না আমাদের বোঝার সুবিধা হবে এবং আমরা বুঝতে পারব। তৃতীয়ত, নির্দিষ্ট পাঠটির সঙ্গে সামঞ্জস্য রেখে চারপাশের উদাহরণ দিয়ে তথা ছবি এঁকে বা দেখে বুঝে পড়ুন। অর্থাৎ আপনার চারপাশে যে সমস্ত চিত্র আছে আপনার পড়ার সঙ্গে যদি মিল থাকে তা দেখে পড়তে পারেন, অথবা ছবি এঁকেও পড়তে পারেন, ছবি দেখেও পড়তে পারেন। এরপরে আমি আরও একটি দুর্দান্ত ট্রিক্স দিয়েছি।
এটা আমরা দেখে নেব এক্ষুনি। এমনভাবে বুঝুন বা বুঝে পড়ুন যাতে অপরকে বোঝাতে পারেন। অর্থাৎ আপনি এমনভাবে বুঝে পড়ুন যাতে আপনি অপরকে বোঝাতে পারেন, সেইভাবে পড়ুন। তাহলে অপরকে বোঝাতে পারার মতো পড়তে পারলে আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারলে তো অপরকে বোঝাতে পারবেন, তাহলেই আপনার পড়া কমপ্লিট। চতুর্থত, নির্দিষ্ট পাঠটি বোঝার পর পারলে চোখ বন্ধ করে চিন্তা করুন, তারপর লেখার চেষ্টা করুন, এতে বানান সংশোধন হবে। দৈনন্দিন রুটিন, এইভাবে একটা দৈনন্দিন রুটিন বানিয়ে নিতে পারেন এবং যে বিষয়টি পড়বেন বা যে বিষয়গুলি আছে সেই বিষয়েরও রুটিন বানাতে হবে। বিষয়ভিত্তিক রুটিন মাস্ট। কোন বিষয়টা কখন পড়বেন তার জন্য নির্দিষ্ট একটা রুটিন বানিয়ে নেবেন। একটানা বসে পড়তে ভালো না লাগলে নির্দিষ্ট পাঠটি বোঝার পর পায়চারি করতে করতে চিন্তা করবেন, এতে ফল ভালো পাবেন। মন অন্যমনস্ক হলে ছবি আঁকতে পারেন। যে বিষয়টি পড়ছেন সেই সংশ্লিষ্ট ছবি আঁকতে পারেন, অথবা অবসর সময়েও আপনি ছবি আঁকতে পারেন মন ভালো না থাকলে। আবার অবসর সময়ে গল্পের বই পড়তে পারেন। আশা করি সবার এই ভিডিওটি উপকারে আসবে। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।